দর্শক, আসলে বাংলাদেশের জনগণের কাছে বেশ কয়েক বছর ধরেই বা কয়েক দশক ধরে একটি অভিযোগ ছিল যে কেন সামরিক সরঞ্জাম বা সামরিক খাতে উন্নয়ন করা হচ্ছে না বা পরিকল্পনা নেওয়া হচ্ছে না বড় বাজেটের দিকে। তবে এখন যে আসন্ন যে বাজেট রয়েছে 26-27-এর, সেই বাজেটের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয়ের কাছে একটি বাজেট পেশ করেছে বা চাইবে। সেটিকে বলা হচ্ছে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় সামরিক সরঞ্জাম কেনার বাজেট। আমি সরঞ্জাম কেনার বাজেট এভাবে বলছি কারণ বিগত বছরগুলোতে আসলে সামরিক বাজেটগুলোকে যেভাবে দেখা হয়েছে, শুধু সেই বাজেটগুলোর মধ্যেই আসলে সরঞ্জাম কেনার পাশাপাশি যে বেতন ভাতা থেকে শুরু করে সামরিক বাহিনীদের সবকিছু একসাথে ইন্টিগ্রেটেড থাকতো। তবে এখন যে বাজেটটি চাওয়া হচ্ছে 27,000 কোটি টাকার, সেই বাজেটটি শুধু সরঞ্জাম কেনার ক্ষেত্রেই। এবং এই বাজেটের মধ্যে সবচেয়ে বেশি পরিকল্পনা নেওয়া হয়েছে বিমান বাহিনীকে ঘিরে, এবং বিমান বাহিনীর জন্য 12,000 কোটি টাকার একটি বাজেট চাওয়া হয়েছে, যার মধ্যে এমআরসিএ থেকে শুরু করে অ্যাটাক হেলিকপ্টার, আনআর্মড এরিয়াল ভেহিকল যেগুলো রয়েছে বা ড্রোন যেগুলোকে আমরা বলে থাকি, বা এয়ার ডিফেন্স সিস্টেম উন্নত করার জন্য এই সরঞ্জামগুলো কেনার জন্য এই বাজেটটি চাওয়া হয়েছে। এবং যদি একটু বিশেষ করে বলতে চাই যে গত 20 বছরে কিন্তু বাংলাদেশের বিমান বাহিনীর ফ্লিটে কিন্তু ভালো কোনো যুদ্ধ বিমান সংযোজিত হয়নি। যে কয়টিও আসলে সংযোজিত হয়েছে সেগুলো আসলে ট্রেনিং এয়ারক্রাফট, সেগুলো আসলে লাইট এয়ারক্রাফট বলে আমরা বিবেচিত করে থাকি। তবে হেভি যে এয়ারক্রাফটগুলো রয়েছে, ফাইটার জেটসগুলো, সেগুলো কিন্তু আসলে ইন্টিগ্রেটেড হয়নি। তবে এখন যে বাজেটটি চাওয়া হচ্ছে সেটিতে আসলে কিছুটা আঁচ পাওয়া যাচ্ছে, হয়তো বাংলাদেশ বিমান বাহিনীর জে-10C কিংবা JF-17 থান্ডার ব্লক 3 দিকেই আগাচ্ছে। যেহেতু 12,000 কোটি টাকার একটি বাজেট বিমান বাহিনীকে ঘিরে, সেভাবে বলা চলে যে JF-17 ব্লক 3 যেটি রয়েছে সেটির পার ইউনিট কস্ট পড়ে বাংলাদেশি মুদ্রায় 300 থেকে 400 কোটি টাকার আশেপাশে। সুতরাং বাংলাদেশ বিমান বাহিনীর জন্য অনেকেই আসলে যারা বিমান প্রতিরক্ষা বিশ্লেষক যারা রয়েছে তারা বলছে এই যুদ্ধ বিমানটি সবচেয়ে বেশি কার্যকর হবে। এবং একটু বলে রাখতে চাই, এর কিছু মাস আগেও কিন্তু বাংলাদেশ বিমান বাহিনীর যে প্রধান রয়েছে তিনি কিন্তু পাকিস্তান সফরে যে যে বিমান বাহিনী, সেখানকার বিমান বাহিনীর যে প্রধান, সেখানে কিন্তু তার সাথে আলোচনা করেছেন এবং এই যুদ্ধ বিমানটি ক্রয়ের জন্য তারা কিন্তু আগ্রহ প্রকাশ করেছেন। এর পাশাপাশি অ্যাটাক হেলিকপ্টার থেকে শুরু করে ড্রোন সিস্টেম এবং মিসাইল সিস্টেম আপগ্রেডের জন্য কিন্তু এই প্রতিরক্ষায় বাজেটে কিন্তু চাওয়া হয়েছে। এবং সবচেয়ে বেশি বলা চলে যে লং রেঞ্জ যে রেডার সিস্টেম, সেই রেডার সিস্টেম পরিকল্পনা করছে এবার, যাতে বাংলাদেশের আকাশসীমা নজরদারিতে একটি ভালো পদক্ষেপ নেওয়া যায়। তবে বলা চলে কিছুদিন আগে কিন্তু ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থেলাস রেডার সিস্টেম ইন্টিগ্রেশন করা হয়েছে, যেটি আসলে বাণিজ্যিক ক্ষেত্রেই ব্যবহার করা হবে। তবে এই রেডার সিস্টেমের মাধ্যমে পুরো বাংলাদেশের আকাশসীমার নজরদারির আওতায় এসেছেই বটে, কিন্তু এর পাশাপাশি একটি বিশাল এলাকা, বঙ্গোপসাগরের বিশাল এলাকা কিন্তু বাংলাদেশের নজরদারির বাহিরে ছিল। এবং এখন বর্তমানে এই থেলাস রেডার সিস্টেম ইন্টিগ্রেশনের মাধ্যমে 400 নটিক্যাল মাইল বঙ্গোপসাগরের যে রেঞ্জটি রয়েছে সেটি বাংলাদেশ এখন নজরদারি করতে সক্ষম হবে। যারা প্রতিরক্ষা বিশ্লেষক রয়েছে তারা বলছেন, যদিও বাণিজ্যিক ক্ষেত্রেই এই রেডার সিস্টেমটি ইন্টিগ্রেশন করা হয়েছে, তবুও এই রেডার সিস্টেমের সাথে নতুন প্রযুক্তি ইনভলভ করা হলে এটির মাধ্যমে সামরিক খাতেও এটি ব্যবহার করা যাবে। এবং যারা বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ রয়েছে সেখানকার কর্মকর্তারা কিন্তু বলেছেন যে এই ইন্টিগ্রেশনের সিস্টেমের সাথে জার্মানির আরেকটি রেডার সিস্টেম ইন্টিগ্রেশনের পরিকল্পনা রয়েছে, যেটি দুইটির মাধ্যমে বাংলাদেশের বিমান বাহিনীর যে নজরদারি এয়ার ডিফেন্স সিস্টেমের, সেটির ক্ষেত্রে ব্যবহার করা হবে। এবং বিমান বাহিনীর জন্য আরও একটি প্রস্তাব করা হয়েছে, সেটি হচ্ছে MSAM বা মিডিয়াম রেঞ্জ এয়ার মিসাইল সিস্টেম। সেটি আসলে ভূমি থেকে নিক্ষেপণযোগ্য একটি মিসাইল সিস্টেম, যেটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় কাজে লেগে থাকে। যেহেতু এটিকে বলা হচ্ছে মিডিয়াম রেঞ্জ সারফেস মিসাইল, সুতরাং এটি আসলে 500 থেকে 600 কিলোমিটার বা তার বেশি রেঞ্জের হবে না। তবে বাংলাদেশে বর্তমানে যেই এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে সেটি সর্বোচ্চ 300 কিলোমিটার পর্যন্ত আসলে ডিফেন্স করতে পারে। সুতরাং বলা চলে, যদিও এটি মিডিয়াম রেঞ্জ সিস্টেম বলা হচ্ছে, তবে এখনকার যে রেডার সিস্টেম বা মিসাইল সিস্টেম সেটি থেকে উন্নতই হবে যদি এটি ইন্টিগ্রেশন করা হয়ে থাকে। এবং যুদ্ধ বিমান এর পাশাপাশি বাংলাদেশ বিমান বাহিনীর জন্য আরেকটি পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে, সেটি আসলে
দক্ষ জনবল তৈরি করার ক্ষেত্রে দক্ষ প্রকৌশল কিংবা বৈমানিক তাদের জন্য একটি আলাদা বাজেট চাওয়া হয়েছে, যেটি আসলে এই বাজেটের মধ্যে অন্তর্ভুক্ত। তবে এই আমরা জানি যে আমাদের দেশে যে যুদ্ধ বিমানগুলো রয়েছে বা যে মিসাইল সিস্টেম থেকে শুরু করে রেডার সিস্টেম রয়েছে বা ডিফেন্স সিস্টেম রয়েছে, সেগুলোকে আসলে মেনটেনেন্স করার জন্য আমাদের ওই দেশের উপর ডিপেন্ডেন্ট থাকতে হয়। তবে এখন যে পরিকল্পনা হাতে নেওয়া হচ্ছে সেটির মাধ্যমে দেশেই প্রকৌশলী নির্মাণ হবে, দেশেই আসলে এগুলো মেনটেনেন্স করা সম্ভব হবে। এবং এটি তো গেল শুধু বিমান বাহিনীর ক্ষেত্রে। এখন যদি সেনাবাহিনীর ক্ষেত্রে আলাদা করে আসতে চাই, তবে সেনাবাহিনীর জন্য আলাদা করে 9,900 কোটি, প্রায় 10,000 কোটি টাকার আশেপাশে একটি বাজেট চাওয়া হয়েছে, যেটির মধ্যে উন্নত প্রযুক্তির যে অস্ত্র রয়েছে এবং যে গোলাবারুদ এবং ফায়ার সাপোর্ট সিস্টেম রয়েছে সেগুলো আসলে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। এবং এটির মধ্যে আসলে আর্টিলারি, মর্টার কিংবা রকেট বা ভারী অস্ত্রের যে সমন্বিত যে যানগুলো রয়েছে সেগুলো আসলে অন্তর্ভুক্ত করার একটি পরিকল্পনা রয়েছে এর মাধ্যমে। আরেকটি পরিকল্পনা আসলে হাতে নেওয়া হয়েছে, সেটি ডিফেন্স ইন্ডাস্ট্রি গড়ে তোলার। সেটি আসলে যেহেতু আমরা এখন পুরোপুরি অন্যান্য দেশের উপর নির্ভরশীল সমরাস্ত্র ক্ষেত্রে, যাতে বাংলাদেশেই ভবিষ্যতে অস্ত্র বা গোলাবারুদ উৎপন্ন করা সম্ভব হয়, সেটির জন্য আসলে প্রতিরক্ষা শিল্প একটি দিকে নজর রাখছে এবারের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এর পাশাপাশি এখন যদি বলতে চাই নৌবাহিনীর ক্ষেত্রে, নৌবাহিনীর জন্য আলাদা করে কর্ম পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে এবং শুধুমাত্র নৌবাহিনীর জন্য আলাদা করে 4টি জাহাজ কেনার পরিকল্পনা চলছে। তবে সেটি বাংলাদেশি, আসলে আমরা যতটুকু জেনেছি দেশীয় নির্মাণ কোনো দেশীয় জাহাজ নির্মাণ প্রতিষ্ঠানকে আসলে এই কাজটি বা প্রজেক্টটি দেওয়া হবে। এই প্রজেক্টটি যদিও 4টি জাহাজের কথা বলা হচ্ছে, এই 4টি জাহাজ আসলে বঙ্গোপসাগর এবং আশেপাশে এলাকায় টহল নজরদারি বাড়ানোর জন্য এই জাহাজগুলোকে অন্তর্ভুক্ত করা হবে এবং এই 4টি জাহাজের জন্য প্রায় 734 কোটি টাকার বরাদ্দ চাওয়া হয়েছে। এবং যেটি বলছিলাম, আসলে কয়েক বছর ধরে কিন্তু যে সীমান্তে যে উত্তেজনাগুলো রয়েছে আমাদের সাথে, পার্শ্ববর্তী দেশ যে মিয়ানমার রয়েছে, এবং সেখানে আরাকান বাহিনীর কিন্তু হামেশাই দেখা যাচ্ছে যে বাংলাদেশের জেলেদেরকে সেখান থেকে অপহরণ করছে, তুলে নিয়ে যাওয়ার মতো ঘটনা ঘটছে। যাতে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো আসলে এড়ানো যায়, সেজন্য টহল বাড়ানোর ক্ষেত্রেই বাংলাদেশ নৌবাহিনীর জন্য আলাদাভাবে এই বাজেটটি চাওয়া হয়েছে। এবং একই সাথে সাবমেরিন ঘাঁটির যে পেকুয়া রয়েছে সেটি সক্ষমতা বাড়ানোর জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। এর জন্য আসলে কাটার সেকশন ড্রেজার একটি জাহাজ কেনার পরিকল্পনা রয়েছে। এই ড্রেজারের মাধ্যমে সমুদ্রের তলদেশ কিংবা নদীর তলদেশ আসলে ড্রেজিং করা সম্ভব হয়, যাতে পলি জমে নৌপথ আসলে বন্ধ না হয়ে যায়। এছাড়া ভিএসএটি বা ভেরি স্মল অ্যাপারচার টার্মিনাল প্রযুক্তিও স্থাপন করা হবে যতটুকু আমরা জেনেছি, যেটির মাধ্যমে স্যাটেলাইট থেকে নজরদারি করা সম্ভব হবে পুরো বঙ্গোপসাগর থেকে শুরু করে আশেপাশে যে এলাকা রয়েছে বা সীমান্তবর্তী এলাকা রয়েছে সেগুলোর ক্ষেত্রে। এবং সবচেয়ে মজার একটি বিষয়, নৌবাহিনীর জন্য আসলে ট্রেনিং সিমুলেটর সংগ্রহের পরিকল্পনা চলছে। যে আগে আসলে নৌবাহিনীর জন্য এরকম ধরনের কোনো কর্ম পরিকল্পনা ছিল না বা এরকম ধরনের কোনো প্রযুক্তি তাদের ক্ষেত্রে ছিল না। তাদের যে ট্রেনিং যে প্রসেসগুলো ছিল সেগুলো আসলে মাঠে বা সমুদ্রে করা হতো, যার কারণে বেশি বেশি গোলা বারুদ থেকে শুরু করে মিসাইল এবং যেহেতু এখানে যারা নৌবাহিনীর যে সেনা সদস্যরা রয়েছে তাদের ইনভলভমেন্টের একটা বিষয় আছে, সেখানে একটি জানমালেরও একটি বিষয় থাকে যে সেখানে জানমালেরও একটি ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। যাতে এই ধরনের ঘটনাগুলো এড়ানো যায় এবং বাজেট যাতে বেশি বা খরচ বেশি না হয়, সেজন্য এই ট্রেনিং সিমুলেটরটা নেওয়া হচ্ছে, যেটি আসলে উন্নত প্রযুক্তির মাধ্যমে 4 দেয়ালের মধ্যেই একটি সেনা সদস্য বা নৌ সদস্যকে ট্রেন করার সক্ষমতা থাকে এই ট্রেনিং সিমুলেটরের মধ্যে। এর পাশাপাশি ঢাকা, চট্টগ্রাম কিংবা খুলনার যে নেভাল বেসগুলো রয়েছে সেখানে নতুন প্রশাসনিক ভবন, পাশাপাশি আবাসিক ভবন, এগুলো মাল্টিপারপাস কমপ্লেক্স যেগুলো রয়েছে এগুলো পরিকল্পনা রয়েছে। এর পাশাপাশি যে তিতুমির বা বানৌজ পোতেঙ্গার যে উন্নয়ন কাজ সেটি বাস্তবায়নের পরিকল্পনাও নেওয়া হয়েছে এবং ডকইয়ার্ডও হচ্ছে সেই স্থানে একটি, যেখানে যুদ্ধ জাহাজ মেরামত করা যাবে বা যুদ্ধ জাহাজকে সেখানে রক্ষণাবেক্ষণ বা নির্মাণ কাজে সেখানে রাখা যাবে। আমরা জানি যে বঙ্গোপসাগরের মাঝে মধ্যেই বড় বড় ঘূর্ণিঝড়ের কবলে পড়তে হয় সেই জাহাজগুলোকে, সেই জাহাজগুলো যাতে সুরক্ষিত অবস্থায় থাকে সেজন্য এই ডকইয়ার্ড সিস্টেমটি আসলে নেভাল বেসগুলোতে বানানো হবে। বাংলাদেশে 8টি, সেগুলোতে কিন্তু এই আইএফএফ সিস্টেম ইন্টিগ্রেটেড রয়েছে। তবে ভবিষ্যতে যে যুদ্ধ বিমানগুলো কেনা হবে বা এখন বাংলাদেশ নৌবাহিনীর বহরে যে ফ্রিগেট কিংবা
অন্যান্য যুদ্ধ জাহাজগুলো রয়েছে সেগুলোতে এই ইন্টিগ্রেশন সিস্টেম বসানো হবে বলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে আমাদের মন্ত্রণালয় থেকে জানা গেছে। আসলে 2025-26 অর্থ বছরে যেটি বাজেট দেওয়া হয়েছিল সেটি 40,000 কোটি টাকার কিছু উপরে, এবং সেটি অবশ্য নতুন যে পরিকল্পনা যে এখন আমরা দেখছি সেই পরিকল্পনা যদি বাস্তবায়ন হয়ে থাকে তবে বর্তমান যে আগামীতে যে বাজেটটি আসতে চলেছে সেই বাজেটটি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট হিসেবে অন্তর্ভুক্ত হবে বলে আমরা আশা করছি, বা যারা বিশ্লেষকরা রয়েছেন তারা বলছেন যেহেতু শুধুমাত্র সমরাস্ত্র কেনার জন্য 28,000 বা 27,000 কোটি টাকার একটি বাজেট নেওয়া হচ্ছে, তাহলে আরও যে আনুষঙ্গিক যে খরচ রয়েছে সেগুলো মিলিয়ে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় একটি বাজেট আগামীতে হতে যাচ্ছে। তবে সবকিছু নির্ভর করছে অর্থ মন্ত্রণালয়ের উপর, যেহেতু একটি ইনফ্লেশনেরও চাপ রয়েছে, পাশাপাশি ইরান ইসরায়েল কিংবা যুক্তরাষ্ট্রের যুদ্ধের কারণে আসলে সমরাস্ত্রের একটি ঘাটতি দেখা দিচ্ছে সব জায়গাতেই। সব মিলিয়ে আসলে দেখা যাবে যে কতটি বাংলাদেশের জন্য যুদ্ধ বিমান কেনা হবে ভবিষ্যতে, কিংবা আরো কিভাবে উন্নয়ন করা যায় এই অর্থায়নের মাধ্যমে, সেটি আসলে সময় বলে দেবে। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং।